This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে আমি অনির্বাণ, আর আমার সঙ্গে আমি সম্প্রীতি রয়েছি বেঙ্গল ব্রেকিং এ। সম্প্রীতি, আজকের শুরুতে বেঙ্গল ব্রেকিং এর প্রথম খবরটা কি দেব? একেবারে নাগরিকত্ব নিয়ে, কারণ আগে নাগরিকত্ব পরে ভোটার। সুপ্রিম কোর্টের এই মাপকাঠি ঠিক করে দেওয়ার পর কেন্দ্রের লাল ফিতের ফাঁস কি তাহলে খুলতে শুরু করলে এই প্রশ্নই উঠছে। তার কারণ নাগরিকত্বের জন্য যারা আবেদন করেছিলেন হঠাৎ তাদের কাছেই মেল আসছে। এসআইআর পর্বে নাগরিকত্বের সার্টিফিকেট চলে আসায় ভোটের আগে সেই সব মতুয়াদের আর পায়কে এখনো, তবে যারা সার্টিফিকেট পাননি তারাও এখন আশায় বুক বাঁধছেন। তার কারণ ইতিমধ্যেই যাদের কাছে নাগরিকত্বের সার্টিফিকেট চলে এসছে তারা যেমন পেয়ে গেলেন, এসআইআরে তাদের আর কোনো সমস্যা রইল না, বাকিরাও এখন আশায় বুক বাঁধছে। হুট করে দেখি একদিন ইমেল এসে গেছে, পাসপোর্টটা করতে পারবো, ভোট দিতে পারবো। তিনি ভারতীয় নাগরিক, জোর গলায় এবার বলতে পারছেন দুলালী মণ্ডল। ধর্মীয় অত্যাচারের কারণে ওপার বাংলা থেকে এপার এসেছিলেন, কিন্তু একটা মেসেজ তার শরীরের ভাষা বদলে দিয়েছে, মনের জোরও। এবার ভোটের তালিকায় তিনি নাম তুলতে পারবেন। আত্মবিশ্বাস পাচ্ছেন দুলালীদের মতো অনেকেই। পাসপোর্টটা করতে পারবো, ভোট দিতে পারবো। এবার হিয়ারিংয়ে ডাকলে তো আর কোনো সমস্যা নেই, এটাই দেখিয়ে দিলে ভোটার লিস্টে নাম উঠে যাবে। এসআইআর আবহে সবথেকে বেশি চিন্তায় পড়েছেন মতুয়ারা। তাদের আশ্বস্ত করে কেন্দ্রীয় মন্ত্রী তথা সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুর বলেছিলেন, সিএএতে আবেদন করলেই সেই নম্বর দিয়ে ভোটার লিস্টে নাম তোলা যাবে। সেই ভরসায় ঠাকুরনগরের হাজার হাজার মতুয়া নাগরিকত্বের আবেদন করতে আসেন। সম্প্রতি সুপ্রিম কোর্ট জানিয়েছে, নাগরিকত্বের আবেদন করলেই ভোটার লিস্টে নাম তোলা যাবে না। যাদের সার্টিফিকেট থাকবে তারাই করতে পারবেন আবেদন। তাৎপর্যপূর্ণ বিষয় হল, দেশের শীর্ষ আদালতের এই নির্দেশের পরই তড়িঘড়ি সার্টিফিকেট আসতে শুরু করেছে। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা উত্তর 24 পরগনার হাজার হাজার আবেদনকারীর মেইলে এসেছে সার্টিফিকেট। হাজার হাজার মানুষের গত কয়েকদিন মধ্যরাতে মেসেজ আসে তারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন। এরকম অসংখ্য মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটা বলছেন যে এবার 2002-এর নাম না থাকলেও তারা কোথাও গিয়ে একটা স্বস্তি পাচ্ছেন। আমাকে বলেছে যে আপনার হয়তো হিয়ারিং হবে না এবং আপনার কোনো সমস্যা নেই, তো তারপরেও যদি ডাকে কোনো সমস্যা নেই, আমার কাছে তো এটা আছে। যে দেশে জন্ম, যে দেশের স্বাধীনতার জন্য লড়াই, সেই দেশই প্রতিবেশী হয়ে গেল। আনন্দের মধ্যেও যন্ত্রণা থাকছে। হিন্দু হিসাবে নিরাপত্তার ভীষণ অভাব অনুভব করতাম। তখন মনে হয় যে আশ্রয় পেয়েছি, আজকে এই ধাত্রীভূমি মাতৃভূমির কাজ করছে। দুলালী রঞ্জিতের মতো যারা নাগরিকত্বের সার্টিফিকেট পেয়েছেন তারা কয়েক মাস আগে আবেদন করেছিলেন। বাকিদের কি হবে? এই সার্টিফিকেটটাই হচ্ছে একমাত্র পথ, নাগরিকত্বটাই হচ্ছে একমাত্র পথ। কেননা 2003 সালে যে আইনটা হয়েছিল তার পরিপ্রেক্ষিতে সার্টিফিকেট না থাকলে তার কোনো ভ্যালু থাকবে না। আদৌ তাদের কোনো ইনকোয়ারি হচ্ছে কিনা এটাও মনে হচ্ছে আর একটা ভোটের আগার একটা ভাওতা। বিজেপির এই ভাওতাবাজি মানুষ আর বিশ্বাস করছে না। সারা ভারত মতুয়া মহাসংঘ মারফত জানা যাচ্ছে, এসআইআরের কিছুদিন আগে থেকে মার্চ ডিসেম্বর পর্যন্ত 1 লক্ষের বেশি মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। যারা এর তদারকিতে রয়েছেন তারা মনে করিয়ে দিচ্ছেন, আবেদনের নিরিখে সার্টিফিকেট প্রাপ্তির সংখ্যা নগণ্য। বাকি বিরাট সংখ্যক আবেদনকারীর দ্রুত সার্টিফিকেট না এলে পরিস্থিতি কিন্তু অন্যদিকে যেতে পারে। বনগাঁ থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, টিভি 9 বাংলা। ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছোটবেলায় বইপত্রে যা যা পড়েছেন তা ভুলে যাবেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকা দেখে। ছোটবেলার জ্ঞান সব এমন সব ঘটনা সামনে আসছে যা কোনো যুক্তি টুক্তিরই ধার ধারে না। রাজনীতির এমন সব ফর্মুলা যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই, ঈশ্বরের কাছেও জানে, তা বোধ হয় রাজনীতির কাছে আছে। ভাবছেন তো কি যাতা আমি বলছি? তাহলে মঙ্গল কোর্টের এই ঘটনাটা দেখুন। এনামোরেশন ফর্ম জমার প্রক্রিয়া শেষ হওয়ার পর নির্বাচন কমিশন সূত্রে এমন কিছু খবর আসে যা দেখে অনেকেরই চোখ কপালে উঠে গিয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল 11 লক্ষ ভোটারের 15 বছরেরও কম বয়সে বাবা হওয়া। এদের মধ্যেই আছেন মঙ্গলকোটের সরোজ মাঝি। ভোটার লিস্ট বলছে সরোজ মাঝির বয়স 63 বছর, তার 2 ছেলের বয়স যথাক্রমে 59 এবং 58 বছর। সোজা কথায় এর মানে হলো 4 বছর বয়সে নিজের শিশু অবস্থাতেই প্রথম সন্তানের বাবা হন সরোজ।
ঠিক 1 বছর পর নিজের 5 বছর বয়সে দ্বিতীয় সন্তানের বাবা হন মঙ্গলকোটের সরোজ মাঝি। কি জানি স্যার, সেটা বলতে পারবো না স্যার, আমি তো মুরুখ করলো এখন বুঝতে পারছি। 22 বছর আগে বাংলাদেশ থেকে আসে দুই ভাই লক্ষ্মী ও সাগর মাঝি। 2006 সালে ভোটার লিস্টে নাম তোলে। বাবা দেখানো হয় এলাকার সরোজ মাঝিকে। রাজনীতির এত দাপট যে বয়সের কলমটার দিকে কেউ খেয়ালই করেননি। বাদী বিবাদী সব পক্ষই বল ঠেলে দিয়েছে সিপিএম এর কোর্টে। বাড়ি থেকে বললো যে ভোটার হবে, দিয়ে তারা তুলে। কোন পার্টি থেকে? সেটা তখন শিবন পাঠিয়েছিল, তারা বললো যে হবে। কি হবে? ভোটার হবে। নামটা সিপিএন পার্টিতে তুলেছে, কি করে জানবো? তারা তো নিজে এসেছিল লিখতে, আজ তো নয়, 2006-এ ভোটার হয়েছে। ওরা অনেক কেউ নয়, ওরা আগে করেছে, সব আগে ইয়ে করেছে, আগে সব এই যে সিপিএম মানে সব করেছে, কিভাবে করেছে যাই না। বর্তমানে বিধানসভায় শূন্য হলেও মঙ্গলকোট একটা সময় ছিল বামেদের শক্ত ঘাঁটি। কাস্তে হাতুড়ির ধার ছিল বেজায়। এমনকি 2011 সালে এখানেও জিতেছিলেন সিপিএম প্রার্থী। সেই ভোটের এই ছবিটাকে আজও বাম আমলে গণতন্ত্রের নমুনা বলেন অনেকেই। রাজ্যের আজকের সেচ মন্ত্রী, সেদিনের প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়া, এক হাতে প্রাণ, অন্য হাতে ফোন নিয়ে দৌড়তে দৌড়তে রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলেছিলেন, আমাকে বাঁচান স্যার। সরোজ মাঝিও স্যারের দরজায়, তবে অন্য স্যার। কিন্তু নেতারা দায় মানলে তো? সে বলতে পারবো না কীভাবে হয়েছে, তো আমরা করি নাই, ওই স্থানীয় লোকেরা সব করেছে, যারা সেই সময় ভোটার লিস্ট করেছে তারা বলতে পারবে। বামফ্রন্টের আমল ছিল, ওরা ভোট বাক্স বাড়াবার জন্য নাম তুলে দিয়েছে, যে যা পেয়েছে তারই নাম তুলে দিয়েছে। ভোটার লিস্টে ভোট ব্যাংকের স্বার্থে নাম তুলেছিল, তার জন্য আজকে বয়সটাও ঠিকঠাকভাবে দেখেনি যে এদের বয়স কোথায়। রাজনীতির শেষ বেলায় দায়টা মানুষের ঘাড়েই ঠেলে দেয়। কিন্তু লাল সন্ত্রাসের সেই মঙ্গলকোটে বাংলাদেশিরা যে ভারতীয় ভোটার হয়েছেন তা হাতে নাতে প্রমাণিত। আজকের স্যার এবার কি করবেন? মঙ্গলকোট থেকে কৌশিক দত্তের রিপোর্ট, টিভি9 বাংলা। এসআইআর আবহে মৃত্যুর শংসাপত্র, তাতেও জালিয়াতি। পঞ্চায়েত থেকেই উধাও ডেথ রেজিস্টার। তালিকায় নাম তুলতে জাল শংসাপত্র ব্যবহার হওয়ার আশঙ্কা। শোরগোল শিলিগুড়ি লোয়ার বাগডোগরা পঞ্চায়েতে 100টি জাল মৃত্যু শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু আদালতের নির্দেশ নাকি মানাই হয়নি। মৃত্যু শংসাপত্রে জালিয়াতির অভিযোগ আগেই উঠেছিল। এবার পঞ্চায়েত থেকে উধাও আস্ত একটা ডেথ রেজিস্টার। আর এসআইআর চলাকালীন তাতেই দানা বাঁধছে নতুন আশঙ্কা। ওইসব ভুয়ো শংসাপত্র ব্যবহার করে কেউ ভোটার তালিকায় নতুন করে নাম তুলে নিচ্ছে না তো? শিলিগুড়ির লোয়ার বাগডোগরা পঞ্চায়েতে তুমুল হইচই। 2000 সালে বাগডোগরায় মাধবচন্দ্র মণ্ডল নামের এক ব্যক্তির মৃত্যু হয়। 2013 সালে তার জমির উত্তরাধিকার নিয়ে মামলা হয়। আদালতে সেই নথি জমাও পড়ে। তাতে দেখা যায় মৃত ব্যক্তির ডেথ সার্টিফিকেট 1998 সালের। লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর রায়ের সই ছিল সেই মৃত্যু শংসাপত্রে। পরে জানা যায় সেই শংসাপত্র ভুয়ো। এরপরই জনস্বার্থ মামলা করা হয় কলকাতা হাইকোর্টে। 100টি মৃত্যু শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই সব ভুয়ো শংসাপত্র বাতিল তো দূরের কথা, পঞ্চায়েত থেকে গায়েব হয়ে গেছে ডেথ রেজিস্টারি। রাজ্যে প্রায় শেষ লগ্নে এসআইআর প্রক্রিয়া। কমিশনকে দেওয়া চিঠিতে অভিযোগকারীর আশঙ্কা তাতে এই ভুয়ো শংসাপত্রগুলির অপব্যবহার হয়ে থাকতে পারে। স্পেশালি বলে দেওয়া হয়েছে কনসার্নড অফিসগুলো তো আলাদা করে জানাতে বলা হয়েছে। অদ্যাবধি জেলা প্রশাসন থেকে কোনো রকম নোটিফিকেশন খবর কাগজ মারফত হয়নি। ফলত যেটা দাঁড়ালো, সাধারণ মানুষ জানতে পারলো না এবং এটা বৈধ হয়ে থেকে গেল আর কি। অনেক রোহিঙ্গা হয়তো এর মধ্যে নাগরিকত্ব পেয়ে যাবে এই ডেথ সার্টিফিকেট ব্যবহার করে। যদিও তৃণমূল পরিচালিত লোয়ার বাগডোগরা পঞ্চায়েতের প্রধানের যুক্তি, জেলা প্রশাসনের নির্দেশ মেলেনি বলে বাতিল করা হয়নি। বাতিল হয়নি, আমার এখানে কোনো অর্ডার আসেনি। এই ব্যাপারে ওনারা চিন্তা করছে যে হয়তো বাতিল করা দরকার, সত্যি অরিজিনালি বাতিল করতে হবে, তা ওনারা দেখবে। ওইটা আমাদের যেটা নির্দেশ দিবে আমি সেটা করব। মামলাকারীর মতোই এক আশঙ্কা করে তৃণমূলকে তোপ দেখেছে বিজেপিও। এইগুলো নিয়ে যে যার মতন ব্যবহার করবে, কেউ ওই প্রোজেনি ম্যাপিং এর ক্ষেত্রে এগুলোকে ব্যবহার করে দেবে। দুর্ভাগ্যজনক যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে নষ্টের গোড়া। এনার ছত্রছায়াতেই সমস্ত এই পশ্চিমবঙ্গের অপরাধগুলো হয়ে থাকে। তৃণমূলকে সবসময় কালিমালিপ্ত করতেই হবে। এখানে তো আমাদের দলীয় কোনো বিষয় নেই, আর আইন সবসময় দলের ঊর্ধ্বেই হয়, আমরা জানি। যদিও এ নিয়ে দার্জিলিংয়ে জেলা শাসককে ফোন মেসেজ করা হলেও কোনো জবাব মেলেনি।
কিন্তু এই 100টি জাল শংসাপত্র এখন কাদের কাছে? এসআইআরের আশা আশঙ্কার মধ্যেই প্রায় প্রত্যেক দিনই সামনে আসছে অন্যের বাবাকে নিজের বাবা বানিয়ে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগ। এই জাল মৃত্যু শংসাপত্র ব্যবহার করে কোনো অনুপ্রবেশকারী যদি ভোটার তালিকায় নাম তোলে থাকে, সেই দায় কি এড়াতে পারে জেলা প্রশাসন? নাম উঠলে এসআইআরের পর সর্ষের মধ্যে ভূত খুঁজবে কি করে? জনসাধারণের দ্বারা জনসাধারণের জন্য তৈরি জনসাধারণের সরকার, একে তো বলে গণতন্ত্র। বিরোধীরা বলছেন এমন অনেক কিছুই বদলে যাচ্ছে তৃণমূলের জমানায়। পশ্চিম মেদিনীপুরে ক্ষীরপাইজার অন্যতম উদাহরণ। গোটা পুরসভায় মাত্র একজন বিরোধী কাউন্সিলর। তার ওয়ার্ডে গেলে উন্নয়ন আপনি দাঁড়িয়ে, বসে, শুয়ে কোনো অবস্থায় পাবেন। উন্নয়ন এখানে লুকিয়ে আছে, আপনাকে টুকি বলবে বলে। আমি বিজেপি কাউন্সিলর বলে আমি সব দিকে বঞ্চিত হয়ে রয়েছি। অভিযোগটা শুনলেন, বাস্তব অবস্থা দেখুন। বিজেপির সমর্থিত নির্দল কাউন্সিলর সুনীতি হালদারের ওয়ার্ডের বেশ কিছু এলাকায় রাস্তা বলে কিছু নেই। যেখানে রাস্তা আছে সেখানে ভেঙে চুরে একাকার অবস্থা। আর পাশের তৃণমূল কাউন্সিলরের ওয়ার্ডে ঝাঁ চকচকে রাস্তা। পশ্চিম মেদিনীপুরের ক্ষীরপাইয়ে এটাই নাকি শাসকের বুঝে নেওয়ার নমুনা। ক্ষীরপাইয়ে পথশ্রী প্রকল্পে 9টি ওয়ার্ডের জন্য অর্থ বরাদ্দ হয়েছে, কিন্তু একমাত্র 4 নম্বর মানে নির্দল কাউন্সিলরের ওয়ার্ডেই রাস্তার কাজ হচ্ছে না বলে অভিযোগ। কেন রাস্তাঘাট দেয়নি? না, কেন দেয়নি মনে করছেন? ওই যে বিজেপি আমি কাউন্সিলর বলে মিটিংয়ে বলেছি, বারবার যাই যে বলি কাগজ লিখিত দিই, রাস্তাঘাট হচ্ছে না, এরকম বলছে হবে হবে। ক্ষীরপাইয়ের 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের কেউ কেউ গত কয়েক বছরে এলাকায় কোনো রাস্তা হতে দেখেননি। রাস্তার সঙ্গে নিকাশির সমস্যা নিয়েও হয়েছে বিস্তর অভিযোগ। বাকি ওয়ার্ডে সব হচ্ছে? হ্যাঁ, বাকি ওয়ার্ডে হচ্ছে, আপনাদের ওয়ার্ডে হয়নি? আমাদের ওয়ার্ডে হয়নি। আমি এখানে গত 4 বছর বাড়ি করেছি, কিন্তু বাড়ি করার পর থেকে এখানে রাস্তা নেই। বিরাট বৃষ্টি হলে কাদা বিরাট হয়ে যায়, শুধুই হবেই করছে, কিন্তু হচ্ছে না। 2022-এর পুরো ভোটে ক্ষীরপাইয়ের 4 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী জিতেছিলেন 77 ভোটে। গত লোকসভা ভোটে ওই ওয়ার্ড থেকে বিজেপি 377টি ভোটে লিড পায়। এই প্রেক্ষাপটে বিজেপির হুঙ্কার, বিধানসভা ভোটে ফল পাবে তৃণমূল। পাল্টা শাসক দলের দাবি নির্দল কাউন্সিলর নিষ্ক্রিয়, কাজ হবে কিভাবে? আরও আগেরও লিস্ট আছে অনেক, আমরা দিয়েছি আমাদের 4 নম্বর ওয়ার্ডের কি কি কাজের দরকার, কি কি প্রয়োজন আছে। ওরা নিজেদের মধ্যে ভাগবটারা করে নিয়ে নিচ্ছে, তাতে ওদের কমিশনে নিতে সুবিধা হয়। ওই এলাকা টেন্ডার হয়েছে কাজের জন্য, পৌরসভা হইতে কাউন্সিলরের কোনো তৎপরতাই দেখা যায়নি। বহু কাজ টেন্ডার হয়েও বাতিল হয়েছে পরে, তাই ওই ওয়ার্ডে এই পথশ্রীতে কোনো কাজ নেই। বাবরসর শহর ক্ষীরপাই মিষ্টি প্রেমীদের পরিচিত জায়গা। সেখানে রাজনীতির তিক্ততায় দিনের শেষে ভুগছেন সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা। দেখো, সম্প্রতি খসড়া তালিকা প্রকাশ হবে কালকে। আমরা বলছিলাম একটু আগে হেডলাইন্সে আমাদের দর্শকদের জন্য, অনেকের কাছে এটা প্রিটেস্টের ফল, কিন্তু ডানকুনির 20 নম্বর ওয়ার্ডে ফলের আগেই ফল প্রকাশ হয়ে গেল, বা জেনে ফেললেন কেউ। পোর্টালে তালিকা প্রকাশের আগে বিএলও তালিকা প্রকাশ করে দিলেন, তাই নাকি? আবার এক তৃণমূল নেতা মাতব্বরিও দেখাচ্ছে। ডানকুনির 20 নম্বর ওয়ার্ডে চলছেটা কি বলুন তো? আমি কিন্তু এসব করব না, আপনাকে করতে হবে না, আপনি আপনার কাজ করুন। এনুমারেশন ফর্মের পর্বটা 11 তারিখ রাত 12টায় শেষ হয়ে গেছে। মঙ্গলবার খসড়া তালিকাও বেরিয়ে পড়বে, কিন্তু সোমবার সকালে টেবিল চেয়ার নিয়ে বসে বিএলও ঠিক কোন নথি সংগ্রহ করছেন ক্যামেরা দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। কি করছেন আজকে? আমরা কিছুই করিনি। এই যে ফর্মগুলো না, কিছু হয়নি, ফর্মের বিষয় কিছু নেই আমাদের এখানে। তাহলে এই ডকুমেন্টগুলো কি কারণে নিচ্ছেন? ডকুমেন্টসে কিছু নেই এখানে। টেবিল চেয়ার পেতে কাজ করছেন বিএলও, সেখানেই দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছেন তৃণমূলের নেতা। ক্লাবের দরজায় ঝুলছে হাতে লেখা একটা তালিকা। অনেকেই এসে উল্টে পাল্টে দেখছেন। স্থানীয়রা বলছেন এলাকার তৃণমূল নেতা নাজিবুল ওই তালিকা টাঙিয়েছে। তালিকায় তাদের নাম আছে যাদের নামে খসড়া তালিকায় বাদ যেতে পারে। নাজিবুল টাঙিয়েছিল এই জিনিসটা, যাতে লোকের দেখতে সুবিধা হয় যে কার নামগুলো এসেছে। সবাই তো বাড়ি বাড়িতে গিয়ে বলা সম্ভব না। আমি কিন্তু এসব করব না, আপনাকে করতে হবে না, আপনি আপনার কাজ করুন। এই 3টি দৃশ্যই ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের। এই কাজকর্ম বেশ সন্দেহজনক বলে মনে করছেন অনেকে। বিএলও যেমন সংবাদ মাধ্যম দেখে চমকে উঠলেন, তেমনি এলাকার তৃণমূল নেতা নাজিবুর রহমান তেড়ে এলেন। এনুমারেশন পর্ব শেষের পর বিএলও ফর্ম হাতে কি করছেন? কেন নথি নিচ্ছেন বিএলও? কে নথি নিতে বলেছে তাকে?
খসড়া তালিকা প্রকাশের আগে হাতে লেখা তালিকা এলো কিভাবে? কমিশন কি অনুমতি দিয়েছে এই তালিকা টাঙানোর? বিএলওর ওপর কি চাপ দেওয়া হয়েছে? উঠছে এই প্রশ্ন। শহর তৃণমূলের সভাপতি যদিও মানতেই চান না তৃণমূলের কেউ এমন কাজ করে থাকতে পারেন, কিন্তু ছবি যে অনেক কথা বলে, স্থানীয়রাও অনেক সত্যি কথাই বলেন। সব রাজনৈতিক দলের কথায় তালিকা তরজা তুঙ্গে। তৃণমূলের কোনো লোক টাঙিয়েছে বলে আমি অন্তত বিশ্বাস করি না, বা আমি এটা মানবো না। এই ছবিতে দেখবেন নাজিমুর শেখ বলে একজনকে দেখতে পাচ্ছি আমরা, সে প্রেশার দিচ্ছে বিএলওকে যে আপনাকে নিতে হবে। অবিলম্বে ইলেকশন কমিশনের উচিত তাদের সঙ্গে চিহ্নিত করা এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া। কয়েকদিন আগের কথা, ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডের একটা ঘটনা মনে পড়ছে কি? এক মৃত ভারতীয় নাগরিকের নথি 4000 টাকায় চুরি করে এক বাংলাদেশি ভোটার লিস্টে নাম তুলেছিল। সেই এলাকায় আবার বিতর্কে। কমিশনের নোটবুকে ছবিগুলো নোট হলো কি? সনৎ মাঝির রিপোর্ট, TV9 বাংলা। নন্দীগ্রামে অনুগামী অস্ত্রেই কি বিজেপিকে মাত দিতে চাইছে তৃণমূল? ভূমিপুত্র হবে শাসকের তুরুপের তাস, না বাজি ঘরে তুলবে পদ্মশিবির? ভোট যত এগোচ্ছে রাজ্য রাজনীতির অন্যতম আলোচিত কেন্দ্র নন্দীগ্রাম। শাসক বিরোধী প্রার্থী নিয়ে জল্পনার জল ততই গড়াচ্ছে। বিজেপি মমতা ব্যানার্জিকে হারিয়েছে, সেখানে আর কোনো প্রার্থী তৃণমূলের স্টকে আছে বলে আমার মনে হয় না। নন্দীগ্রাম না ভবানীপুর, নাকি অন্য কোনো কেন্দ্র? 26-এর মহারণে কোথায় প্রার্থী হবেন শুভেন্দু অধিকারী, সেই নিয়ে চর্চার আবহে নন্দীগ্রামে তৃণমূলের প্রার্থীকে তা নিয়ে কৌতূহল কম নয়। সূত্রের দাবি, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী হতে পারেন শুভেন্দুর এক অনুগামী। বিজেপির এক প্রভাবশালী নেতার দলবদলের খবরে গুঞ্জন। সেই জল্পনায় আরও জল হাওয়া দিয়েছেন নন্দীগ্রামের বেশ কিছু দাপুটে তৃণমূল নেতা। একসময় তো তৃণমূলের লিডার ছিলেন, তিনি বিজেপিতে চলে গেছিলেন শুভেন্দুর হাত ধরে। ঘরের ছেলে যদি ঘরে ফিরে, নিশ্চয়ই স্বাগত জানাবে। 2021-এ মর্যাদার লড়াইয়ে নন্দীগ্রাম থেকে 1956 ভোটে জেতেন শুভেন্দু অধিকারী। 2023-এর পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের 17টি পঞ্চায়েতের মধ্যে 12টিতে জেতে বিজেপি। 2টি সমিতি দখল করে পদ্মশিবির। 2024-এর লোকসভা ভোটে নিরিখে নন্দীগ্রাম থেকে 8000-এর বেশি ভোটে এগিয়ে বিজেপি। তার মানে শেষ 3টি ভোটে পদ্মের জন্য অনুকূল নন্দীগ্রাম। সেখানে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ নেতাকে তৃণমূলের প্রার্থী করার জল্পনায় শোরগোল। আমাদের একজনও কেউ নেতৃত্বে যাবে না তৃণমূল কংগ্রেসে, ওরা নিশ্চিতভাবে থাকুন। তো নৌকাতে, জীবন্ত নৌকাতে কেউ যে উঠতে চাইবে এটাই। নন্দীগ্রাম 2 ব্লকে বিজেপির দাপট সব থেকে বেশি। যাকে নিয়ে এত আলোচনা, সেই বিজেপি নেতা নন্দীগ্রাম 2-এর বাসিন্দা। ওই ব্লকের একটি পঞ্চায়েতের তিনি সদস্য এবং তার স্ত্রী সেই পঞ্চায়েতের বিজেপি প্রধান। জল্পনার কেন্দ্রে থাকা ওই নেতা আবার নন্দীগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় জেলও খাটেন। সম্প্রতি হরিহরপুরের নিরাপত্তারক্ষীদের ছাড়াই অন্য গাড়িতে শুভেন্দু অধিকারী সেই নেতার বাড়িতে যান বলে সূত্রের খবর। সব মিলিয়ে নন্দীগ্রাম 2 ব্লকের সেই বিজেপি নেতার দলবদলের সম্ভাবনা ক্রমশ জোরালো হচ্ছে হলদি নদীর পারে। এইসব সম্ভাবনা, এগুলো দিয়ে রাজনীতি হয় না। আইপ্যাক এবং তৃণমূল কংগ্রেসের একটা সাজানো নাটক, এগুলো দিয়ে নন্দীগ্রামে 2026 সালে কিছুই হবে না। শুভেন্দু অধিকারী বরাবরই বিদ্রুপের সঙ্গে বলেন, নন্দীগ্রামের প্রার্থী দেওয়ার মতো স্টক নেই তৃণমূলের। সেই স্টক বাড়াতেই কি বিরোধী দলনেতার ঘরেই হাত বাড়াচ্ছে শাসক দল? পূর্ব মেদিনীপুর থেকে কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। জেলা পরিষদের উদ্যোগে মেদিনীপুর শহরে তৈরি মার্কেট কমপ্লেক্স বছরের পর বছর ধরে বন্ধ। লটারির মাধ্যমে দোকান বিলির উদ্যোগও নেওয়া হয়, কুপন কেটে টাকাও নেওয়া হয় বলে অভিযোগ, কিন্তু দোকান আর মেলেনি। বাড়ছে ব্যবসায়ীদের হতাশা। এদিকে শাসকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিরোধীরা। পশ্চিম মেদিনীপুর শহরে হকারদের কথা ভেবে তৈরি হয়েছিল মার্কেট কমপ্লেক্স, কিন্তু বছরের পর বছর তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে জেলা পরিষদের উদ্যোগে তৈরি হওয়া এই বাজার। 2011 সালে রাজ্যে পালা বদলের পর তৈরি হয় দোতলা এই মার্কেট কমপ্লেক্স, কিন্তু তারপর কিছু দোকান খোলা হলেও আজও বন্ধ বহু দোকান। 2011 মেদিনীপুর শহরে তৈরি হয় দোতলা মার্কেট। 2015 একতলায় বিলি করা হয় 40টি দোকান। আজও বন্ধ দোতলার 23টি দোকান। মাঝে দোকান বিলির জন্য ব্যবস্থা করা হয় লটারির। কুপনের মাধ্যমে 500 টাকা করে তোলা হয় ব্যবসায় আগ্রহীদের কাছ থেকে, কিন্তু তারপর আর বিলি বন্টন হয়নি দোকানঘর। আজ পর্যন্ত কেন হলো না লটারি? উত্তর অজানা স্থানীয়দের। দোকানগুলো এখন এমতো অবস্থায় বন্ধ হয়ে পড়ে আছে। যেই হোক, কোনো গরিব বাড়ির ছেলে হোক, কাকে হোক, অনেকে বেকার ছেলে আছে, দিয়ে দিক দোকানগুলো। দ্রুত দোকান ঘরের চাবি ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়ার আশ্বাস জেলা পরিষদের সভাধিপতি। টেকনিক্যালও প্রবলেম রয়েছে, সেগুলো আস্তে আস্তে আমরা কাটিয়ে উঠেছি। তবে
আমরা দেখছি এই 5-6 মাসের মধ্যে আমরা হচ্ছে ওটা তাড়াতাড়ি আমরা লটারি করে দেবো। সাধারণ মানুষের করের টাকায় তৈরি মার্কেট কমপ্লেক্স বছরের পর বছর বন্ধ থাকায় তুঙ্গে রাজনৈতিক দরজা। দোকান বিলি বন্টন না হওয়ার পিছনে দুর্নীতির গন্ধ পাচ্ছে বিরোধী শিবির। তারা টাকাও জমা দিয়েছে, কিন্তু কি অলিক কারণে এখনো পর্যন্ত লটারি হয়নি, ব্যাকডোর দিয়ে ওই রুমগুলোকে অন্য কাউকে বিক্রি করে দেওয়া হয়েছে কিনা তৃণমূল পরিচালিত জেলা পরিষদের পক্ষ থেকে, এটা নিয়েও কিন্তু একটা বিশাল জিজ্ঞাসা চিহ্ন থাকছে। মানুষের উপকার করা, মানুষকে দোকানটা পাইয়ে দেওয়া ওদের ব্যাপার নয়। কন্ট্রাক্টরকে দিয়ে কোনোভাবে বানিয়ে সেখান থেকে কাটমানি খাওয়াটাই ওদের ব্যাপার ছিল, সেটা ওদের হয়ে গেছে। ঝুল সরিয়ে কবে খুলবে মার্কেট কমপ্লেক্সের বন্ধ দোকানগুলো, উত্তরের অপেক্ষায় জেলা পরিষদ সংলগ্ন এলাকার ব্যবসায়ী থেকে এলাকাবাসী। মেদিনীপুর থেকে দেবব্রত সরকারের রিপোর্ট, TV9 বাংলা। মালদার মানিকচকের দিকে নজর রাখি, সেখানে ভয়াবহ আগুন, পুড়ে ছাই বাড়ি দোকান। খুব অল্পের জন্য রক্ষা পেল আশেপাশের দোকান সহ পাট ভর্তি গোডাউন। ভূতনি ব্রিজ সংলগ্ন এলাকায় আগুন লাগে, বাড়ি এবং দোকানে থাকা সবকিছু পুড়ে যায়। দেখুন সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। টাকা, দোকানের সামগ্রী থেকে মূল্যবান জিনিস এবং আসবাবপত্র পুড়ে গিয়েছে। আগুনে সব হারিয়ে অসহায় পরিবার। সব কিছু, বাড়ি ঘর, সব টাকা পয়সা, কাগজপত্র সব চলে গেছে, কিছু নাই আমাদের। কি কি ছিল দোকানে? দোকানের বাড়ি একসাথে ছিল? বাড়ি নাই আর কিছু নাই। বাড়ি দোকান কি একসাথে ছিল? বাড়ি আর দোকান একসাথেই ছিল। কিসের দোকান? টিনের দোকান। না না, দোকানটা কিসের? কি বিক্রি করতেন দোকানে? চায়ের দোকান। এরা চায়ের দোকান, টুটি টুটি, ফ্রিজে ওই ফ্রিজের জল টল এইগুলো পেপসি টেপসি বিক্রি করতো। সব পুড়ে গেছে? সব পুড়ে গেছে। ভাই তো নাই, বাবার বাড়িতে এসে থাকছে, গরিব আছে।